আমি পদ্মজা। পর্ব 1। ফাহিমা ক্লান্ত হয়ে দপ করে ফ্লোরে বসে পড়ল। হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে। তার শরীর ঘেমে একাকার, কপালে বিন্দু বিন্দু ঘাম। হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল। এরপর চোখ তুলে কিছু সামনে তাকালো। রিমান্ডে কোনো পুরুষ টিকতে পারে না, সেখানে একটি মেয়ে আজ 4 দিন ধরে রিমান্ডে। তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে। 4 দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না। শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে, তবু ব্যথায় আর্তনাদ অব্দি করেনি। মনে হয়েছে একটা পাথরকে পেটানো হচ্ছে, যে পথের রক্ত জোরে কিন্তু জবান খুলে না। তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের। তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল, সম্ভব না আর। কিছুতেই কথা বলছে। আর অভিজ্ঞ চোখে মেয়েটিকে 2 সেকেন্ড দেখলো। এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল, আপনি যান। ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায়। তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসলো। বেশ কিছুক্ষণ চুপ করে বলল, আপনার সাথে আজ আমার প্রথম দেখা। মেয়েটি কিছু বলল না, তাকালো না। তুষার মেয়েটির দিকে ক্ষুণ্ণ দৃষ্টি মেলে তাকালো, বলল, বাবা মাকে মনে পড়ে? মেয়েটি চোখ তুলে তাকালো। গোলাটি চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে, চোখের চারপাশ গাঢ় কালো, চোখ দুটি লাল। মুখের এমন রং রিমান্ডে আসা হয় সব আসামির হয়। তুষার মুখের প্রকাশ ভঙ্গি আগের অবস্থায় রেখে আবারও প্রশ্ন করলো, মা বাবা কি মনে পড়ে? মেয়েটি মাথা নাড়ায়, মনে পড়ে তার। তুষার একটু ঝুঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায়। তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন চলল, নাম কি? যদিও তুষার মেয়েটির নাম পুরো সহ ডিটেলস জানে, তবুও জিজ্ঞেস করলো। তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি। তাই হলো। মেয়েটি বরাক্লান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো, পদ্ম। আমি পদ্মজা। পদ্মজা হেলে পড়ে তুষারের উপর। তুষার দ্রুত ধরে ফেললো। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকলো, মিস ফাহিমা, দ্রুত এদিকে আসুন। ফাহিমা সহ আরো 2 জন দ্রুত পায়ে আসে। 1989 সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এখন দেব না। সপ্তাহে এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন। মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মার বিয়েও তখনই হবে। পদ্মার পছন্দ মতে হেমলতা রশিদকে দেখেও না দেখার বান ধরলেন। রশিদ এক দলা থুতু ফেললেন উঠানে। এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝছো পদ্মর মা, এইবার যে পাত্র আনছি একেবারে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি, তবু বারবার কেন আসেন আপনি? যুবতী মায়া গড়ে রাহান বালা না, মেয়েটা তো আমারই, আমাকে বুঝতে দেন না। হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না। ব্যর্থ থমথম মুখ নিয়ে সড়কে পা রাখেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুজিয়ে দিয়ে বলবে, মুর্শিদের বড় ছেলেটারে চাই। রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওড়ান, গ্রামে কি আর সিঁড়ির নাই? একটা সিঁড়িরে কেন সবার চোখকে পড়তে হইব? চাইলে কি সব ফাউন যায়? পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, এই আপা, স্কুলে যাবি না? আপারে। পদ্মজা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল, না। পরপরই চোখ বুজে ঘুমিয়ে তুলে গেল। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে। আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানায় জারুয়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান। রাগে সরে বললেন, যাইব কি? যাবে বলবি। পূর্ণা মাথা নত করে ফেলল। হেমলতার কড়া আদেশ, মেয়েদের পড়াশোনা করাচ্ছি, অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয়, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান। তার মেয়েগুলো মান্যতা চিনে, খুবই অনুগত। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন, পদ্মর শরীর ভালো না, সারা রাত পেট ব্যথায় কাঁদছে, তাকুক ঘুমাক। পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল। সে রাতে নানা বাড়িতে ছিল,
জানতো না, ভোরেই চলে এসেছে। নানা বাড়ি হেঁটে যেতে 5 মিনিট লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি। আচ্ছা আম্মা। পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিকটা গাঢ় করে ঠোঁটে মেখে 14 বছরের পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছে করছে। হেমলতা সেজে গুজে স্কুলে যাওয়া পছন্দ করে না বলেই পূর্ণা আগে লিপস্টিক মাখেনি। টিনের দেওয়ালে কাঠের ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজলো মাত্র। এখনো পদ্মজা উঠল না। হেমলতা মেয়েদের রুমে ঢোকেন। পদ্মজার 2 হাত ভাঁজ করে ঘুমাচ্ছিল। জানালার পর্দা ভেদ করে আসা আলতো প্রলেপ রোদ্দুরে স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লাহ বলে 3বার ফু দেন মেয়ের শরীরে। গুরুজনরা বলেন, মায়ের নজর লাগে বেশি, নজর কাটরাতে বিসমিল্লাহ বলে ফু দিতে হয়। হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবুও আদুরে গলায় ডাকলো, পদ্ম, এই পদ্ম। পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তোলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে বলল, বেশি দেরি হয়ে গেছে আম্মা। সমস্যা নেই, মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে। হেমলতা শিক্ষকের মেয়ে, তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করেছে। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো। সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো। এখন হেমলতা আসেন। দ্রুত ওড়না দিয়ে মাথা ঢেকে। হেমলতার দেওয়া আর একটা নিয়ম, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মতা নিশ্চুপ হয়ে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো। হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন, তাড়াহুড়ো করছিস কেন? মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস, খেয়ে রোদে বস, চুলটা শুকিয়ে নিবি। আচ্ছা আম্মা। আম্মা, পূর্ণা প্রেমা আসে নাই? পূর্ণা আসছে, স্কুলে গেছে। প্রেমা দুপুরে আসবে। আম্মা, আব্বা আসবেন কবে? পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন। শুকনো গলায় জবাব দেন, জানি না, খাওয়ার সময় কথা বলতে নেই। হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ে পাতে পড়ে। পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে। পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষটা কি, কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না, কথা অব্দিও বলে না। 2বার মাকে জিজ্ঞাসা করছেন সে, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা? সন্তান হয় না বলে কি দত্তক এনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করে? ও আম্মা, বলো না। হেমলতা তখন নিশ্চুপ থাকেন। অনেকক্ষণ পর বলেন, তুই আমার গর্ভের সন্তান, আর তোর বাবারই মেয়ে। এখন যা, পড়তে বস, অনেক পড়তে হবে তোর। ব্যাস, এইটুকুই, এর চেয়ে বেশি কিছু বলেন না হেমলতা। পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন, তবে সেটা যেন সহ্য করার মতো হয়। এই দোয়া সারাক্ষণ করে সে। এত কি ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজা ভাবনার সুতা ছিঁড়ল। দ্রুত খেয়ে উঠে আজ আমের আচার বানানো কথা ছিল। সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। 8 গ্রাম মিলিয়ে অলন্দপুর, তাদের গ্রামে নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে 3 ঘন্টা গ্রাম অন্ধকার তলিয়ে যায়। আর সারাদিন তো বিদ্যুতের নাম গন্ধ থাকে না। বিদ্যুৎ দিয়ে লাভটা হলো কি? পদ্মজা, পূর্ণা, প্রেমা 3 বোন একসাথে পড়তে বসেছে। ভারী অন্ধকার হতেই 9 বছরের প্রেমা খামচে ধরল পদ্মজার ওড়না। পদ্মজা মৃদু সুরে ডাকলো, আম্মা, আম্মা, আয় টর্চ নিয়ে যা। হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো। প্রেমা অন্ধকার খুব ভয় পান। পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরলে। টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজার গেট খোলার আওয়াজ পেল। উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফ পদ্মজার সৎ মামা। বাবু, বাড়িতে অন্ধকার কেন? বাত্তি টাত্তি জ্বালাও। হানিফের কণ্ঠে। হানিফ আইসিস? হেমলতা রুম থেকে বেরিয়ে বলেন, হাতে হারিকেন,
হানিফ সবকটি দাঁত বের করে হাসলো, বলল, হ আমি। আয় ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল, তোমার সেরিগুলা কই? আছে, আছে রুমে পড়ছে। এই অন্ধকারেও পড়ে? হেমলতা কিছু বলেন না। হানিফ এ বাড়িতে আসলে কেন জানি না খুব অস্বস্তি হয়, অকারণেই। ওদের খাওয়ার সময় হয়েছে, তুইও খেয়ে নে। এখানে খামো? না, তোমার সরাই খানাতে যাইতে হইব। কথাটা রসিকতা ছিল। গ্রামের থেকেও হেমলতার খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন, সেটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতা প্রশ্নের জবাব সোজা সাপটা না দিয়ে বললে, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুই খেতে আসলো না। কেমন জড়সড় হয়ে আছে, মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে। হানিফ 6 বছর সৌদিতে ছিল, 3 মাস হলো দেশে ফিরেছে। 3 মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে থেকেছে। হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু, তাই জোর করল না। আজই এই লুকোচুরির ফাইসালা হবে। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক চলচাতুরি করলো, কিন্তু কিছুতেই সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায়। পূর্ণা প্রেমা রুমে ঢুকতে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্রশ্বাস কণ্ঠে বলল, কতবার না কইছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে, তোরা কেন শুনছিস না আমার কথা? পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিল। পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি, তাহলে এখন কেন এমন বলছে? হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল। পদ্মজা, আয়, আমার রুমে আয়। মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে। হেমলতা নিজের ঘরে চলে যান। হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পদ্মজা নতজানু হয়ে কাঁপছেন। সুন্দরীরা বিধবার বোকা হয়, তার দৃষ্টি প্রমাণ পদ্মজা। হেমলতা খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু স্বরে কথা বলতে। পদ্মজা রূপসী বলে হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকাচ্ছিস? হানিফের সামনে যে কেন যেতে চাস না? কি হয়েছে? পদ্মজা ফুফাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান। কণ্ঠ নরম করে বললেন, হানিফ দড়িবাজ লোক, সৎ ভাই বলে বলছে না। আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমি বিশ্বাস করব। তুই বল, কি লুকাচ্ছিস? মায়ের আদরে কণ্ঠে পদ্মজা আচমকা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল। এই পর্যন্ত ছিল পর্ব 1। আমি পদ্মজা। লিখেছেন ইলমা বেহরুজ।